ইউরেনিয়াম ফিসাইল ম্যাটেরিয়াল আছে যেটা দিয়ে তারা একটা ডার্টি বোম বানাতে পারে, মানে পারফেক্ট বোম হবে না, বাট একটা ভালো মানে ধ্বংসকারী কিছু বানিয়ে ফেলতে পারে তারা, বলে এটা সম্ভব ওই ম্যাটেরিয়ালটা দিয়ে। আমি আশ্চর্য হব না ইরান যদি মরণ কামড়ে সেরকমও কিছু ব্যবহার করে ফেলে। আমাদের তেলের সমস্যাটা মানে সমস্যাটা শুরু হওয়ার আগেই অনেকটা শেষ হয়ে যাবে। ভারতের নিজের যে প্রোডাকশন আছে, ডিফেন্স প্রোডাকশন, তার বিক্রি বাড়বে। উনি আমাদের রাশিয়া কেনবার ছাড়পত্র দিয়েছেন। ভারত যদি ধরুন ওনার ছাড়পত্র ছাড়াও কিনতো, তাহলে ওনার কাছে ক্ষমতা কি ছিল? একটা হচ্ছে মিসাইল দাগবেন, বাট ভারত তো নিউক্লিয়ার পাওয়ার, ভারতের কাছে আইসিবিএম আছে, উনি কি মিসাইল দাগতে পারবেন? ভারত কি ইরান? দ্বিতীয় কথা হচ্ছে, আজকে কি নিউক্লিয়ার পাওয়ার হলে ইরান উনি মিসাইল রাখতে পারতেন? নর্থ কোরিয়া গিয়ে তো উনি খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করছিলেন, কারণ জানেন যে নিউক্লিয়ার, ওরা বলে রেখেছে কতগুলো নিউক্লিয়ার মিসাইল আমরা পয়েন্ট করে রেখেছি আমেরিকার দিকে। তো ফলে এখন এই সমস্ত মানুষরা ট্রাম্পের মতো, এরা শক্তির ভাষাটা বোঝে। ভারতের কাছে সেই শক্তি আছে বলে ভারত এগুলোকে পাত্তা দিচ্ছে না। স্যার, এই মুহূর্তে যে ইসরায়েল, আমেরিকা এবং যে সংঘাতটা চলছে মধ্যপ্রাচ্যে, সেই সংঘাতে কি ইরান সত্যিই বড় যুদ্ধের দিকে এগোবে? নাকি এটা সীমিত সংঘাতই থাকবে? কারণ আগের দিনই কিন্তু আপনি বলেছিলেন যে কেউই এরা বড় যুদ্ধের দিকে এগোতে চাইছে না। কি মনে হচ্ছে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে? দেখুন, ইরানের হাতে কিন্তু এখন বলটা নেই। ইরানের হাতে যেটা আছে সেটা হচ্ছে কিছু মিসাইল, কিছু ড্রোন, কিছু লিডারশিপ, আর অনেক ইচ্ছা শক্তি, কিছু জিদ। বলটা কিন্তু পুরোপুরি আমেরিকা আর ইসরায়েলের হাতে এবং অন্যান্য ন্যাটো ফোর্সের হাতে চলে গেছে। ফলে ইরান এখন রিয়াক্ট করছে এবং তারা কখনো কখনো দেখছি যে মানে টিট ফর ট্যাটো করছে। যেমন যেহেতু আমেরিকা এই সাবমেরিনটিকে টর্পেডো দিয়ে ধ্বংস করলো, সরি, ইরানের জাহাজটিকে, যুদ্ধ জাহাজকে সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে ধ্বংস করলো, সেইভাবে ইরান কিন্তু উইদিন ফিউ আওয়ার্স ওদের একটি যুদ্ধ জাহাজ এবং একটি অয়েল ট্যাঙ্কার ধ্বংস করেছে। তো কোথাও আমরা তাদেরকে পিছুপা হতে দেখিনি, ফলে জিদ বজায় আছে। কিন্তু আমি যেটুকুনি বুঝি মিলিটারি ব্যাপার স্যাপার, যুদ্ধের ব্যাপার স্যাপার, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, তাদের রক্তক্ষরণ হচ্ছে, শক্তি ক্ষয় হচ্ছে, এবং এই শক্তি ক্ষয়টা কিছুদিন ধরে রাখা যাবে, বাট বিরাট লম্বা টানতে পারবে না, কারণ অর্থ কমে যায়। এবং যদি না, এখানে একটা বিগ ইফ আছে, আরো বড় কোনো প্লেয়ার ইরানের পাশে সোজাসুজি ঝাঁপিয়ে পড়ে, ধরুন রাশিয়া বা চীন, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তার আগে অবধি যে এইভাবে একলা হাতে ইরান এই দুটো দেশের দাপট একসাথে করতে পারবে না, বাট এখন অবধি তারা কোথাও গিভ আপ করেনি, তারা এগিয়ে যাচ্ছে। এক্ষুনি যেহেতু আপনি বললেন যে আরো ২ বড় প্লেয়ার ঝাঁপিয়ে পড়েনি, এটাই প্রশ্ন আমার ছিল যে এই যে ২ বড় প্লেয়ার রাশিয়া এবং চীন, এরা কিন্তু ইরানের খুব বন্ধু। তো সেখানে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত সরাসরি যুদ্ধতে অংশ নিলই না। শুধু মুখেই তারা বলছে যে নিন্দা করছে কড়া ভাষায় ইত্যাদি, ইত্যাদি। কিন্তু কেন তারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না কি মনে হয়? মানে এর পেছনে কোনো ডিপ্লোম্যাসি আছে কি? হ্যাঁ, ডিপ্লোম্যাসি থেকেও বেশি নিজের দেশের স্বার্থ আছে। রাশিয়ার একটা অন্য ব্যাপার আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জর্জরিত, তো ফলে রাশিয়া এখন বুদ্ধিমানের কাজ করলে এটাতে জড়াবে না, কারণ অলরেডি তাদের অনেক মানে অর্থের ক্ষতি হচ্ছে, অনেক লোক মানুষেরও ক্ষতি হচ্ছে। এবার চায়না কখনোই কারো যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ চায়না অন্যদের দূর থেকে আশীর্বাদ দেবে বা কিছু ইন্টেলিজেন্স দেবে, কিছু সাপোর্ট দেবে, কিন্তু আমি যেটুকুনি বুঝি চায়নাকে, এবং আজ থেকে না প্রায় ৩ দশকের উপর ধরে বুঝবার চেষ্টা করছি চায়নাকে, পাকিস্তানকে বিশেষ করে, সেখানে আমার মনে হয় না চায়নার সৈন্যদের দেখবো অন্য কারো হয়ে যুদ্ধ করছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিষিদ্ধ ক্লাস্টার বম্ব ইউজ করছে, এটা কিন্তু ইসরায়েলি সেনা তারা জানিয়েছে, এবং ইতিমধ্যেই তেল আভিভে মানে ক্লাস্টার বম্ব দিয়ে আক্রমণ চালানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ, প্রচুর এলাকা। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, ইরানের এখন দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষে বলে যে ইরানের কাছে বেশ খানিকটা মানে অতটা পরিশোধিত না ইউরেনিয়াম ফিসাইল ম্যাটেরিয়াল আছে যেটা দিয়ে তারা একটা ডার্টি বোম বানাতে পারে, মানে পারফেক্ট বোম হবে না, বাট একটা ভালো মানে ধ্বংসকারী কিছু বানিয়ে ফেলতে পারে তারা, বলে এটা সম্ভব ওই ম্যাটেরিয়ালটা দিয়ে। আমি আশ্চর্য হব না ইরান যদি মরণ কামড়ে সেরকমও কিছু ব্যবহার করে ফেলে শেষ মুহূর্তে, কারণ তারা যে জিদটা ধরে রেখেছে এবং তার বিরুদ্ধে তাদের যে দাপট, দুটো বড় বড় পৃথিবীর উন্নত দেশ যাদের বিশাল সামরিক শক্তি, তার ঝাপটা নিতে হচ্ছে, সেখানে ক্লাস্টার বোম কেন,
অন্য কিছু তারা হয়তো ব্যবহার করতে পারবে, বাট তখন করবে যখন তাদের অলমোস্ট সুইসাইড মিশনে থাকবে ইরান, যে আমরা ডুববো কিন্তু সবাইকে নিয়ে ডুববো। তাহলে ইরান কি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে একটা সামরিক মানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, ইরানের তো ইচ্ছা, যেটা আমি শুনেছি খামেনি, এবং তার আগে 30 বছর ধরে শুনছি যে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। এটা তো ইরানের দেশের মোটো ছিল, এতে তো কোনো দুবিধা নেই, এটা তো সবাই জানে, উনি তো ওপেনলি বলেছেন, বহুবার বলেছেন। তো ফলে ইরানের খালি ইসরায়েল না, ইরানের ইচ্ছা আমেরিকা ও ইসরায়েলকে যতটা পারি আঘাত করতে। এবং ইরানের খামেনি নেই, কিন্তু যারা আছে আইআরজিসি তার দলবল, যারা খামেনির একদম ভেতরের সার্কেলের, তাদের একটা বড় ফোর্স আছে এখনো বেঁচে, লিডারশিপও অনেকটা ইন্ট্যাক্ট আছে। তো তারা সেইভাবে চলছে। কতটা পারবে জানি না, কারণ আমি যেটুকুনি জানি এখন তাদের কোনো ফাইটার প্লেন সেরকম ভাবে নেই, যুদ্ধ জাহাজ সেরকম ভাবে অবশিষ্ট কিছু নেই। আছে কিছু মিসাইল, ভালো কিছু মিসাইল আছে, আর অনেক কিছু বেশ খানিকটা ড্রোন আছে। এবার এই মিসাইল লঞ্চারগুলো আছে, লঞ্চার ছাড়া তো মিসাইল লঞ্চ করা যায় না। এবার ইসরায়েল যেটা করছে, বেছে বেছে এই মিসাইল লঞ্চারগুলোকে ধ্বংস করছে। ইউএস যেটা করছে, বেছে বেছে ওদের নেভিগুলোকে ধ্বংস করেছে, ওদের কমান্ড স্ট্রাকচারকে ধ্বংস করেছে। এবং ইরান যেটা করেছে যে তার বিরুদ্ধে তখন সেই সব দেশে যেখানে ইউএস বেস আছে বা ইসরায়েলের উপরে ফায়ার করেছে, প্লাস নিজের যে প্রক্সিগুলো আছে তাদেরকেও রিকোয়েস্ট করেছে যতটা পারে ইসরায়েলকে ব্যস্ত রাখা যায়, হেজবুল্লাহ বা হামাস বা হুতি। কতটা পেরেছে জানি না, বাট এটা হচ্ছে ইসরায়েলের শক্তি, এবং সেই শক্তি ক্ষয় হয়েছে। ফলে তার ইচ্ছার সাথে তার মানে কর্মক্ষমতার একটা সামঞ্জস্যের অভাব দেখতে পাচ্ছি আমি। তো ইরান তো সাধারণত বিভিন্ন প্রক্সি গ্রুপ তৈরি করে বা সেই গ্রুপগুলোর মাধ্যমে আপনি এক্ষুনি বললেন যে তাদেরকে রিকোয়েস্ট করেছে। তো এই প্রক্সি গ্রুপ কি ভারতেও কোনোভাবে অ্যাক্টিভেট হতে পারে? যে যারা কোনো রকম প্রক্সি ডেঞ্জার তৈরি করতে পারে বা প্রক্সি থ্রেট তৈরি করতে পারে ভারতের মধ্যে? দেখুন, প্রথম কথা, ইরানের প্রক্সি যেগুলো আমরা মেজর প্রক্সি ইরানের, সেগুলো একটা হচ্ছে লেবানন থেকে হেজবুল্লাহ, একটা হচ্ছে ইয়েমেন থেকে আসে হুতি, আর হামাস ছিল যেটা প্যালেস্টাইনার এই গাজা স্ট্রিপে যেটা পাওয়া যেত মেনলি। তো হামাসের তো একটা বিরাট ভাবে শক্তি ক্ষয় হচ্ছে, হামাসকে খুব একটা দেখতে পাচ্ছি না। ইয়েমেনের হুতিকেও আমেরিকা খুব বেশি করে এই আগের যুদ্ধটার সময় আঘাত করেছে। ইসরায়েল হেজবুল্লাহকে ভালো পরিমাণে লেবাননে, ইনফ্যাক্ট লেবাননের বেইরুটেও বোম ফেলেছে, ইসরায়েল মিসাইল ফেলেছে এদেরকে কন্ট্রোল করবার জন্য। ফলে এই প্রক্সিগুলো ইরানের অনেকটা এখন কম জোর অবস্থায় আছে। এবার আসি আপনি যে প্রশ্নটা করলেন, ভারতের প্রক্সি তো চলছে 1987-88 থেকে। ভারত প্রক্সি ওয়ার জম্মু কাশ্মীরে ফেস করছে, এবং তারপরে সেই প্রক্সি ওয়ার ছায়া যুদ্ধ যেটা, সেটা হচ্ছে কম খরচে ফাইটার এয়ারক্রাফট ছাড়া, অ্যান্টি এয়ারক্রাফট ক্যারিয়ার ছাড়া, কিছু সৈন্য আর কিছু টাকা, কিছু মাইনে আর কিছু গোলা বারুদ দিয়ে একটা দেশকে নাস্তানাবুদ করা যায়, যেটা প্ল্যান ছিল। জেনারেল জিয়াউল হক এটা প্ল্যানটা লঞ্চ করেছিলেন পাকিস্তানের, যে ব্লিড এলিফ্যান্ট উইথ 1000 কাট, যে এত বড় ভারত আমরা কোনোদিন যুদ্ধে পারবো না, তাহলে এমন একটা ছায়া যুদ্ধ শুরু করি যেটাতে কোনো প্রমাণ থাকবে না, ভারতেরই লোকেরা ভারতের বিরুদ্ধে লড়াই করবে, তাদের সাথে আমরা নিজেদের কিছু লোক পাঠিয়ে দেব, আফগানিস্তানের কিছু অবশিষ্ট থাকা অস্ত্র পাঠিয়ে দেব, এবং কিছু আফগানিস্তানের লোকেদেরও পাঠিয়ে দেব, কিছু মার্সিনারি পাঠিয়ে দেব, যারা কাশ্মীরে গিয়ে ভারতকে নাস্তানাবুদ করবে। এবং সেটা তারা 30 বছর ধরে করে গেছে, সাকসেসফুলি করে গেছে। প্রক্সি ওয়ারের জন্য ভারতের কোটি কোটি টাকা খরচা হয়েছে, বহু সৈন্য কাশ্মীরে ছিল, আমি নিজেও 8 বছরের মতো কাশ্মীরে কাটিয়েছিলাম। এবং সেই টাকাগুলো হয়তো আমাদের দেশের বিদ্যুৎ, আমাদের দেশের ড্যাম, আমাদের দেশের গ্রাম উন্নয়ন, রাস্তা, পরিবহনের ব্যবহার করা যেত, সেগুলো সব ডিফেন্সে খরচা হয়েছে। পাকিস্তান সাকসেসফুল ছিল, এখন অনেকটা পাকিস্তান ধাতে এসছে। তো সেই ব্যাপারে প্রক্সি ওয়ার তো চলছে ভারতের, তার সাথে তো লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ পাকিস্তান থেকে তো করছেই। কিছুদিন আগেও আপনারা দেখলেন যে 6 জন তিরুপুরে আর 2 জন কলকাতায় অ্যারেস্ট হলো লস্করে তৈবার, যারা বাংলাদেশ হয়ে এসেছিল। তো আইএসআই পাকিস্তান সেটা করে যাচ্ছে। তাছাড়াও এখন আইসিস এবং আল কয়েদা এরাও নানান রকম মডেল বার করছে, যারা বাংলাদেশের মাধ্যমে, নেপালের মাধ্যমে ভারতের মধ্যে আসছে এবং করছে। এটা এদের পার্মানেন্ট এজেন্ডা টেররিস্ট গ্রুপদের, যে পৃথিবীতে, বিশ্বে, বিশেষ করে এরকম স্টেবল দেশগুলোতে এমন একটা হামলা করো যাতে তারা ঘেটে যায়। ভারত তার বিরুদ্ধে সদা সতর্ক আছে, জাগ্রত আছে, লড়াই করছে, কখনো হারছে, ম্যাক্সিমাম টাইমটাই জিতে যাচ্ছে, এবং সেভাবেই দেশটা চলছে।
আমরা এর আগের দিনই যখন কথা বলছিলাম তখন আপনি বলেছিলেন যে হরমুজ প্রণালী যদি ব্লক করা হয় তাহলে সেক্ষেত্রে ভারতের তেলের দাম বাড়তে পারে। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই ইরান থেকে ঘোষণা করা হয়েছে যে ভারতের জন্য হরমুজ প্রণালী ব্লক করা হবে না। শুধু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর জন্য হরমুজ প্রণালী আপাতত ব্লক করা হবে, আমেরিকার জন্যও ব্লকড। এবং এর মধ্যেই যখন এই পরিস্থিতি, তখন ভারতের পাশে দাঁড়িয়ে ছিল রাশিয়া এবং বলেছিল যে পরিমাণ তেল মধ্যপ্রাচ্য থেকে ভারত আমদানি করতে চায় সেই পরিমাণ তেল রাশিয়া দেবে। তো এইরকম অবস্থার অদ্ভুত ব্যাপার যেটা, যে ট্রাম্প ছাড়পত্র দিলেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার থেকে তেল কিনতে পারবে। প্রশ্নটা এইখানে যে ভারত কার থেকে তেল কিনতে পারবে বা না পারবে সেটার জন্য কি সিদ্ধান্ত নেবেন ট্রাম্প? দেখুন, বাংলায় না একটা প্রাচীন প্রবাদ আছে, গায়ে মানে না আপনি মোড়ল। তো ট্রাম্প নিজেকে মোড়ল বলে ঘোষণা করে গেছে বহুদিন ধরে, এবং তিনি একজন সর্বোচ্চ শক্তিমান দেশের রাষ্ট্রনেতা হয়ে এমন কিছু ব্যবহার করেছেন যেগুলো আমরা ছোটখাটো দেশের রাষ্ট্রনেতাদের থেকেও আশা করি না। যেমন আমাদের ভারতবর্ষকে উনি মৃত ইকোনমি বলেছেন, রাশিয়াকে মৃত ইকোনমি বলেছেন, অনেকবার উনি নকল করেছেন রাষ্ট্রনেতাদের। কিছুদিন আগে ফ্রান্সের যিনি সর্বেসর্বা ম্যাক্রন, তাকে দেখলাম নকল করছেন, পুরো ভেঙাচ্ছেন। প্লাস উনি এই বোম মেরে দেবো, এই শেষ করে দেবো, আমার কাছে এত বোম আছে, এই আছে, এইরকম কথাবার্তা কাউকে শুনিনি আজ অব্দি বলতে। আমেরিকা অনেক ধ্বংস করেছে পৃথিবীতে, অনেক শয়তানি করেছে, কিন্তু বলে বলে এরকম ভাবে করেনি। আজকে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ ইরানটা তো চলছে, এবার কিউবাটাকে নেব, হ্যাঁ এরকম করে বলেছেন, সারা পৃথিবীতে সেটা ডিসকাস হচ্ছে। তো ফলে উনি ভারতকে ছাড়পত্র দিয়েছেন বা উনি ভারতকে দেননি সেটা তার ব্যাপার, তাকে তো মুখটা আটকে দেওয়া যায় না। ভারত তো ওনার যে একবারও কি আপনি শুনেছেন যখন উনি বলেছিলেন যে আমি ভারত পাকিস্তানের লড়াই থামিয়েছি, ওরা আমায় রিকোয়েস্ট করেছিল, একবারও কি শুনেছেন যে আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলেছে হ্যাঁ উনি থামিয়েছেন? হ্যাঁ, ওনারা এটাও বলেননি যে না উনি থামাননি, কারণ পাগল প্রলাপ করে যাচ্ছে, তার প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে, বাট বলেনি, এটাই তো একটা প্রমাণ যে উনি নোবেল পিস প্রাইজ চাইছিলেন। এবং উনি এরকম ক্লেমস করেন, স্যার এটা করুন, কে কাকে স্যার বলছে, কে দেখছে? তো এটা ওনার অভ্যাস। তো সেইটাতে উনি আমাদের রাশিয়া কিনবার ছাড়পত্র দিয়েছেন। ভারত যদি ধরুন ওনার ছাড়পত্র ছাড়াও কিনতো, তাহলে ওনার কাছে ক্ষমতা কি ছিল? একটা হচ্ছে মিসাইল দাগবেন, বাট ভারত তো নিউক্লিয়ার পাওয়ার, ভারতের কাছে আইসিবিএম আছে, উনি কি মিসাইল দাগতে পারবেন? ভারত কি ইরান? দ্বিতীয় কথা হচ্ছে, আজকে কি নিউক্লিয়ার পাওয়ার হলে ইরান উনি মিসাইল রাখতে পারতেন? নর্থ কোরিয়া গিয়ে তো উনি খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করছিলেন, কারণ জানেন যে নিউক্লিয়ার, ওরা বলে রেখেছে কতগুলো নিউক্লিয়ার মিসাইল আমরা পয়েন্ট করে রেখেছি আমেরিকার দিকে। তো ফলে এখন এই সমস্ত মানুষরা ট্রাম্পের মতো, এরা শক্তির ভাষাটা বোঝে, ভারতের কাছে সেই শক্তি আছে বলে ভারত এগুলোকে পাত্তা দিচ্ছে না। আমরা যদি ওনার পছন্দ মতো অন্য কোনো অপছন্দের জায়গার থেকে তেল কিনি, উনি ম্যাক্সিমাম যেটা করতে পারবেন সেটা হচ্ছে ট্যারিফ লাগাবেন, এইটা ওনার কাছে আছে। মিসাইল দাগতে উনি পারবেন না, কারণ ভারত মহাশক্তিধর দেশ। ভারত ইরানও না, ভারত এই ভেনেজুয়েলাও না। আর আফগানিস্তান আর ভিয়েতনাম অনেক ছোট দেশ হয়েও আমেরিকাকে এমন নাকানি চোবানি খেয়েছে, সেটা আর ধর্তব্যের মানে বলবার মতো না। তো ফলে উনি যেটা পারবেন ট্যারিফ লাগাতে পারবেন, তো ভারত তো সেটার জন্য প্রস্তুত আছেই। তো ফলে ওইটা নিয়ে আমি অত সিরিয়াসলি নিচ্ছি না, বাট এটা ভালো কথা যে আমরা রাশিয়ান তেল পেয়ে যাব, রাশিয়ান তেল আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এবং আপনি যেটা বললেন, আমিও দেখছিলাম মিডিয়াতে, যে স্টেট অফ হরমুজে ভারতীয় জাহাজকে আটকানো হবে না, খালি ইউরোপ, আমেরিকা আর ইসরায়েলের জাহাজকে আটকানো হবে। তো ফাইন, তাহলে আমাদের তেলের সমস্যাটা মানে সমস্যাটা শুরু হওয়ার আগেই অনেকটা শেষ হয়ে যাবে। এবং এখানে দাঁড়িয়ে আরেকটা বিষয় যেটা প্রথম থেকে একটা সমস্যা, চিন্তার ব্যাপার ছিল যে যদি হরমুজ প্রণালী আটকে যায় তাহলে তেলের দাম অনেক বেশি বাড়বে। কিন্তু এখন যা পরিস্থিতি হচ্ছে তাতে মনে হচ্ছে না তেলের সমস্যা অত বেশি এখন দেখা যাবে। তবুও মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তাতে ভারতের অর্থনীতির উপর তো নিশ্চয়ই কিছু না কিছু চাপ পড়বে। দেখুন, প্রতিটা অ্যাকশনের সঙ্গে একটা রিয়াকশন আছে। এবার আপনি যদি বলেন অর্থনীতির উপর চাপ পড়বে, হ্যাঁ চাপ পড়তেই পারে। তেলের দাম বাড়লে বা ওখানকার ব্যবসাগুলো বন্ধ হয়ে গেলে, ওই ওই সমুদ্র পথে অশান্তি হলে পারতে পারে, আবার উল্টোটাও হতে পারে। যেমন এই যুদ্ধে সব থেকে বেশি লাভ কার হচ্ছে, তাহলে আপনি যদি হিসাব করেন রাশিয়ার। ভারত তেল কিনবে, আমেরিকার পারমিশন নিয়ে কিনুক, পারমিশন ছাড়া কিনুক, ওটা ছেড়ে দিন, ওটা পলিটিক্যাল, বাট রাশিয়ার তেল বিক্রি হবে, তাহলে লাভ হচ্ছে। তো তো প্রতিটা যুদ্ধ থেকে লাভ হয়। যুদ্ধের বাজারে অনেক কালোবাজারিরা মুনাফা করে একদম বিশাল হয়ে যায়। আমাদের ভারত পশ্চিমবঙ্গগুলোতে অনেক বড় বড় নাম আছে, বড় বড় রাজবাড়ি আছে, যারা যুদ্ধের বাজারে লোহা বিক্রি করে, এটা ওটা বিক্রি করে ইংরেজদের সাথে মিলে লাল হয়ে গেছিল।
তো ফলে সব যে ক্ষতি হবে যুদ্ধ থেকে ভারতের তা না, ভারতের নিজের যে প্রোডাকশন আছে, ডিফেন্স প্রোডাকশন, তার বিক্রি বাড়বে, ব্রহ্মসের বিক্রি বাড়বে। ভারত ড্রোন তৈরি করছে, ভারত আর্টিলারি গানস তৈরি করে, ভারত অনেক কিছু তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে। ছোট ছোট দেশগুলো বলবে আমাদেরও লাগবে এয়ার ডিফেন্স, ভারত দেবে তাদের বানিয়ে বানিয়ে। তো ফলে এমন না যে সবসময় যে সবকিছুই ক্ষতি হয়ে যাবে। একদিক থেকে যেমন স্রোতের মতো টাকা বেরিয়ে যাবে, আবার স্রোতের মতো টাকা ঢুকতেও পারে। আমি আশাবাদী। মধ্যপ্রাচ্য থেকে আমরা একটু পশ্চিমবঙ্গে ফেরা যাক, যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একটা ভূমিকম্প হয়েছে, যে সিভি আনন্দ বোস, যিনি এতদিন আমাদের রাজ্যপাল ছিলেন, তিনি হঠাৎ করে ইস্তফা দিয়ে দিয়েছেন এবং সেখানে এই পদত্যাগ কেন তিনি করলেন সেটা নিয়ে কিন্তু রাজনীতির মধ্যে একটা বেশ চাপানুতর চলছে। আপনার কিছু বক্তব্য আছে এতে? দেখুন, আমি তো পলিটিক্যাল কমেন্ট করি না, বাট এটা তো সত্যি একটা বড় মেজর মানে পলিটিক্যাল স্টেপ সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে। আমার যেটা বক্তব্য, যে পলিটিক্স বাদ দিয়ে, যে গভর্নরের, আমি অনেক গভর্নরের সাথে ডিল করেছি চাকরি সূত্রে। যেমন নাগাল্যান্ডে আমি গভর্নরের এবং চিফ মিনিস্টারের সিকিউরিটি ইনচার্জ ছিলাম, এবং আরো কিছু স্টেটের গভর্নরদের অ্যাডভাইসও করেছি। সেই সুযোগটা সরকার আমায় দিয়েছিল বলে আমি ব্যাপারটা বুঝি, প্লাস যে কোনো পড়াশোনা জানা মানুষ এগুলো জানবে। তো এইটা গভর্নরের যে শক্তিটা এবং গভর্নরের যে সিলেকশন প্রসিডিওর, সেটা রাষ্ট্রপতি করেন কনস্টিটিউশনে। ফলে আমাদের স্টেটের যে বক্তব্য, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য, যে ওনারা আমার সাথে কনসাল্ট করেননি, একদম ঠিক বলছেন উনি, বাট কনসাল্ট করাটা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি বলেন যে সৌজন্য ভাবে করতেই পারতো, ইয়েস, অ্যাবসলিউটলি করতেই পারতো, বাট সাংবিধানিক যে করেনি বলে আমি কোর্টে চলে যাব, এটা কেউ করতে পারবে না। সংবিধান অন্য কথা বলছে, পুরো আর্টিকেল দেওয়া আছে কে করবে। জেনারেলি প্রধানমন্ত্রী এবং কাউন্সিল অফ মিনিস্টার্স, গভর্নর ডিসাইড করে, এবং গভর্নরের সাধারণত একটা টার্ম হয় 5 বছরের, কিন্তু তাতে লেখা আছে যদি প্রেসিডেন্ট তার মর্জি হয়, মানে অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট বলেছে, তাহলে 5 বছর, আর না হলে সেটা কমিয়ে দেওয়া যায় প্রথম কথা, যে কোনো সময়, এবং তার জন্য কোনো কারণ রাষ্ট্রপতিকে দেখাতে হবে না। প্লাস গভর্নর নিজে রিজাইন করলেও সেটাতে তখন, এবং কোনো রাজ্যেতে বিনা গভর্নর কখনো কোনো রাজ্য থাকতে পারবে না, এগুলো সংবিধানে দেওয়া আছে। এবং এটাও দেওয়া আছে সংবিধানে যে আপনার একটা একই ব্যক্তি দুটো বা তার থেকে ততোধিক রাজ্যে একসাথে গভর্নর হতে পারে, যেটা আমি নিজেও দেখেছি। যে গভর্নরের সাথে আমি কাজ করেছি, তিনি অন্য দুটো রাজ্যেরও কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য গভর্নর ছিলেন, কাজ সামলাচ্ছিলেন আর কি, যে কেউ হয়তো মারা গেছেন বা এরকম। এবার বাধ্যবাধকতা নেই, কিন্তু আছে। এবং গভর্নরের কাজটা কি হয়, তার কাজ হচ্ছে ভারতের সংবিধান এবং ভারতের যে শাসনতন্ত্র চলছে, ভারতের যে সার্বভৌমত্ব আছে, সেইগুলো বজায় রেখে স্টেট গভর্নমেন্টকে সাহায্য করা, একটা মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটা সেতু বন্ধন। এবং তার কিছু ক্ষমতাও আছে, তিনি বিল পাস করতে পারেন, বিল রেখে দিতেও পারেন, নাও পাস করতে পারেন। এবং তিনি যদি ইলেকশনে একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কনফিউশন হয়, তিনি কাকে ডাকবেন মেজরিটি প্রুফ করতে, সেটা তার মর্জি মাফিক হয়। এবং হালে কি হচ্ছে, গভর্নরের ব্যাপারটা অনেকটা পলিটিসাইজ হয়ে গেছে, আজকের থেকে না, বহুদিন ধরে হচ্ছে, বাট এখন আরো তুঙ্গে হয়ে গেছে। যেমন পশ্চিমবঙ্গে যিনি আসছেন, তার বিরুদ্ধে তো কোর্টেও গেছিল, যেখানে উনি ছিলেন তামিলনাড়ুতে, তার বিরুদ্ধে কোর্টেও গিয়েছিল। এবং আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে বিশেষ করে আগের জন যিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন, মিস্টার ধনকর, এবং এনাদের নানান রকম কেচ্ছা, নানান রকম কথা টেলিভিশনে আমরা দেখেছি। এবং কেরালার যিনি ছিলেন আরিফ মোহাম্মদ বোধহয়, তার সম্বন্ধে দেখেছি। এবং আমরা যিনি আসছেন আমাদের কাছে, টিএন রাভি, তার সম্বন্ধেও দেখেছি যে অনেক বিতর্ক আছে, যে উনি বেরিয়ে চলে গেছেন স্পিচ না দিয়ে, বা সাংবিধানিকের স্টেট গভর্নমেন্ট ওনার এগেনস্টে সুপ্রিম কোর্টে গেছে যে কতদিন একটা বিল ফেলে রাখা যায়, এবং সেটাতে সুপ্রিম কোর্ট দেখে সেখানে বলেছে এটার কোনো ডেট আমরা দিতে পারবো না, এটা সংবিধানে নেই। তো এইবার কি হচ্ছে, যে কোথাও একটা মনে হচ্ছে যেন এই গভর্নরের পোস্টটা আস্তে আস্তে এত পলিটিক্যাল হয়ে যাচ্ছে, যে টেকনিক্যালি গভর্নর সেন্ট্রাল গভর্নমেন্টেরই একজন হয়ে কথা বলছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একজন মন্ত্রীর মতো কথা বলছে, তার যে একটা নিউট্রালিটি সেটা কমে গেছে। বাট সেটা তো সব জায়গাতেই হয়। যেমন আপনি ধরুন রাজ্যেও আপনি যদি দেখেন, আমাদের রাজ্যেও যদি দেখেন, যে কিছু আইএএস অফিসাররা আছে যারা রিটায়ার করবার পরে সঙ্গে সঙ্গে একটা পোস্ট নিয়ে বসে যান। হ্যাঁ, এবং সেগুলো অনেক সময় এমন পোস্ট হয় যেটাতে নিউট্রালিটি দরকার হয়, বাট তারা কি করে নিউট্রাল থাকবেন। তো এরকম হয়, ধরুন চিফ ইলেকশন কমিশন বা অ্যাডভাইজার, এরকম। এবং এই ট্রেন্ডটা এখন সারা ভারতবর্ষে চলছে। তো তার বেশি আর কি বলবো, কোথাও নিয়ম ভাঙা হয়নি। এবং আমাদের এখন রাজ্য তো একটা ইলেকশনের জায়গায় যাচ্ছে। আগের গভর্নর অত্যন্ত বদনাম কুড়িয়েছিলেন তার ব্যক্তিগত জীবনেও,
এবং তার জন্য শাসক দল মানে দল তাকে দোষারোপও করেছিল যে তার কিছু ব্যক্তিগত কুৎসা হয়েছিল। এখন আবার শাসক দল তাকে মিস করছে। তো এইগুলো রাজনৈতিক ব্যাপার, আমি ঠিক বুঝতে পারি না যে একসময় তিনি অত্যাচারী ছিলেন, উনি মানে বলতে পারেন যে নারীদের নিয়ে কিছু কেস হয়েছিল তার বিরুদ্ধে, আবার সেই নিয়ে আমরা শুনেছি মুখ্যমন্ত্রীকে বলতে দু চার কথা তাকে টিভিতে, যে তিনি নিজেও আর কোনোদিন মানে রাজভবনে যাবেন না। হ্যাঁ, এখন আবার দেখছি যে অত্যন্ত ভালো ছিলেন বা এরকম একটা বোঝানো হচ্ছে যে কেন ওনাকে বদলানো হলো। আমার মনে হয় ওনার নিজের স্বাস্থ্য খুব একটা ভালো চলছিল না, প্লাস যিনি আসছেন তিনি অত্যন্ত দুধে একজন অফিসার। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নাম্বার 2 ছিলেন ভারতবর্ষের ছিল, কারণ নাগাল্যান্ডে যখন উনি ইন্টারলোকুটার ছিলেন এনএসএনআইএম এর, তখন আমি নাগাল্যান্ডে ডিআইজি ছিলাম, তো সেই হিসাবে একটু মুখ চেনা তো আছেন। তো ওনার সম্বন্ধে শুনেছি অতি কঠোর ব্যক্তি, ব্যক্তিগত কোনো কুৎসা করবার ওনার উপরে জায়গা নেই, উনি সেই জায়গায় থাকবেন না। এবং বাংলাতে যে ইলেকশন নিয়ে একটা এসআইআর নিয়ে এবং ইলেকশনের ডেট, রাষ্ট্রপতি শাসন, অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি নিয়ে একটা যে জল্পনা কল্পনা সৃষ্টি হচ্ছে, সেখানে একজন কঠিন শক্ত মানুষ দরকার, যার মানে নিজের জমি নিজে করে নিতে পারবেন এবং দরকার হলে সব রকম ভাবে পশ্চিমবঙ্গের ভালো করবেন আশা করা যাচ্ছে, স্টেট গভর্নমেন্টের সাথে মিলে বা অন্য কোনো পরিস্থিতিতে। স্যার, এখানে আর.এন. রবি, যিনি নতুন অন্তর্বর্তীকালীন গভর্নর হয়ে আসছেন, তাকে নিয়ে যে প্রশ্নটা উঠছে যে তিনি এই জন্যই একজন আইবি বা একজন সিবিআই এর দুঁদে অফিসারকে আজকে গভর্নর হিসেবে অন্তর্বর্তীকালীন মানে গভর্নরের দায়িত্ব দেওয়া হচ্ছে, রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। এটার কারণটাই হচ্ছে পশ্চিমবঙ্গটা একটা সিকিউরিটি থ্রেট হয়ে উঠেছে ভারতের পক্ষে, এবং এখান থেকে যে পরিমাণ অনুপ্রবেশ ঘটছে এবং এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি এমনভাবে সেই অনুপ্রবেশকারীদেরকে মানে প্রায় জামাই আদর করে রেখে দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এই যে এসআইআর হলো এবং এসআইআর এর পরে যখন ভোট হবে সেই সময় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা এরকম প্রচুর সাংবিধানিক সংকট মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেন, এবং তাকে রুখবার জন্যই আজকে ওনাকে গভর্নর পদে আনা হলো, এমনও কিন্তু প্রশ্ন উঠছে। আপনি কি এর সঙ্গে সহমত? না, আমি পুরোটা সহমত না, স্পেকুলেশন চলছে এগুলো, নানান রাজনৈতিক দল নানান রকম করে বলছে এটা। আমার মনে হয় আমাদের যে এখন কেন্দ্রীয় দল আছে তারা গভর্নরের পোস্টটাকে পলিটিক্যাল থেকে বেশি মানে প্রফেশনালদের ব্যবহার করছেন। যিনি চলে যাচ্ছেন তিনিও আইএস ছিলেন এবং যিনি এসছেন তিনি আইপিএস ছিলেন। তো ফলে আমরা দেখছি, আপনি যদি দেখেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার উনি এক্স আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ছিলেন। আপনি যদি দেখেন রেলমন্ত্রী, এরকম অনেকেই আছেন যারা আইএস ক্যাডার থেকে এসছেন। আবার কিছু রাজনীতিবিদও আছে যেমন রাজনাথ সিং, নীতিন গডকরি, এরা পলিটিশিয়ান, এনাদের কোনো আইএস আইপিএস এর ব্যাপার ছিল না। বাট একটা ট্রেন্ড দেখেছি, এই সরকার প্রফেশনালদের ব্যবহার করতে চায়, যারা ব্যাপারগুলো বোঝে, যারা রাজনীতি কম করবে এবং অ্যাডমিনিস্ট্রেশন বেশি করবে। তো সেইখানে বেঙ্গল তো একটা সিকিউরিটি থ্রেট তো বটেই, কারণ এত বড় বর্ডার আছে আমাদের সাথে, নেপালের বর্ডার আছে, বাংলাদেশের বর্ডার আছে, ভুটানের বর্ডার আছে, বর্ডার তো কম না আমাদের, দেখুন না। তো যে কোনো বর্ডার স্টেট, কাশ্মীর বলুন, বেঙ্গল বলুন, এগুলোতে সিকিউরিটি স্টেট থাকে। এবং সেখানে যদি এমন কেউ যে ন্যাশনাল সিকিউরিটিটা ভালো বোঝে, তো ওনার থেকে ভালো তো খালি ডোভাল, মিস্টার ডোভালই জানবেন, কারণ উনি ডেপুটি এনএসএ ছিলেন। তো তার থাকতে তো মানে পশ্চিমবঙ্গে যে পার্টি সরকারে আসুক তারও তো লাভ হবে, তারও লাভ হবে এবং দেশের লাভ হবে। ডেফিনেটলি সিকিউরিটির একটা ব্যাপার থাকে, তো আমার মনে হয় রাইট ম্যান রাইট জব হিসেবে করছেন। যেমন বিহারে দেখলাম একজন আর্মির জেনারেল যাচ্ছেন, জেনারেল আতা হাসনাইন, তাকেও আমি চিনি ভালোভাবে। তো এই যে ব্যাপারগুলো, তো এইগুলো তো আমার মনে হয় ওনারা রাইট ম্যান রাইট জবই করছেন, এবং তাতে আমি এই মুহূর্তে কোনো বড় অভিসন্ধি বা রাজনীতির গন্ধ দেখতে পাচ্ছি না। একটা শেষ প্রশ্ন করব যে আজকে যে আমাদের প্রাক্তন যিনি রাজ্যপাল ছিলেন তিনি যখনই পদত্যাগপত্র সাবমিট করলেন এবং সেটা যখন আমাদের মুখ্যমন্ত্রী জানতে পারলেন, একটু আগেই আপনি বলছিলেন যে তার সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক ছিল, সেখান থেকে এখন হঠাৎ করে তিনি খুব ভালো মানুষ হয়ে উঠলেন, এবং এই বিষয়টা নিয়ে এখন প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী হঠাৎ করে ভুল বদল কেন করলেন? কারণ তিনি তার এক্স হ্যান্ডেলে যে লম্বা পোস্টটি দিয়েছেন সেখানে তিনি পরিষ্কারভাবে লিখেছেন যে হতবাক হয়ে গেছেন এই বিষয়টা নিয়ে, এবং আজকে যে বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিধানসভা ভোট সামনে আসন্ন, এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কোনো রকম রাজনীতির জন্যই রাজ্যপালকে বদল করা হলো, এমন উনি একটা এরকম গন্ধ পাচ্ছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নাকি আঘাত করছে এই ডিসিশন, মানে এই বিষয়টা ওনাকে জাস্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওনার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, আইন আইনের কোথাও মানে সংবিধানের কোথাও ওনার সাথে আলোচনা করা বাধ্যতামূলক এরকম নেই। ফলে এরা সংবিধান ভাঙেনি বা কোনো
আইন ভাঙেননি। উনি যদি কোর্টে যান এটাতে জিততে পারবেন না, কিন্তু একটা কাটসি হয় যে আলোচনা করলে ভালো হয়, স্টেট গভর্নমেন্ট দুই চারটে নাম বলে, সেটা সুসম্পর্ক থাকলে হয়ও। কিন্তু এখন তো আমি এমন একটা জায়গা দেখতে পাচ্ছি সম্পর্কের, যেখানে আমরা মানে অনেক সময় ওপেন মঞ্চ থেকে দেখি যে কথাও চলছে আর কি, এবং সেইখানে রাজনীতি এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে যেখানে ওই সুখ সম্পর্ক বা মানে সৌজন্য ওগুলো আস্তে আস্তে তলানিতে এসে ঠেকেছে। এখন তো মানে অন্যরকমই হুঙ্কার দেখতে পাই সব দলের থেকেই আর কি একটা। তো সেইখানে আমার মনে হয় উনি ওটা বলেছেন ঠিক আছে, বাট এইটা ধোপে টিকবে না, কারণ এরা বোধহয় রাজনীতি হয়তো করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু মানে আইন ভাঙেনি।